এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই মালগুলো দ্রুত ওঠা। হাত চালা। খাওয়া দাওয়া করিস না নাকি? বল নেই গতরে। মাল বহন করার মধ্যে থেকে একজন বিচ্ছিরি ভাষায় গালি দিল, আবে সালার মাদা, নিজে তো বসে আছোস চেয়ারে, আবার আমাগো হুকুম দস। তোর মেশিনের পাওয়ার কাইটটা দিতে পারলে তইলে বুঝতি। সুন্দরী যুবতী মাইয়াগো ধরে নিজের মেশিন চালাও, তেল তো কম না বুড়ার। সালার পেটের দায়ে তোর ওইখানে আইছি, নইলে আমি মুরাদ তোর এইখানে থু ও ফেলায় না। থু 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 থু। অদূরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো পুরুষটি হাতের যন্ত্রটি দিয়ে মুরাদের সকল গতিবিধি লক্ষ্য করলো এক নিমিষেই। ঠোঁটের কোণে খেলে গেল তীক্ষ্ণ শয়তানি হাসি। তার পাশের জনকে ইশারা করলো, একেই টার্গেট করো, খাসা হুজুরকেই পেয়াদা। হা হা। সকল মাল উঠানো এক ফাঁকে মুরাদ এসেছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। তখনই টার্গেটে কাজে লাগালো পুরুষটি। তার পাশে থাকা কালো মাস্ক পরা লোকটিকে ইশারা করলো এগিয়ে যেতে। লোকটি মুরাদকে মুখ বেঁধে নিয়ে আসলো পুরুষটির সামনে। সে মুরাদের হাতে 1 আঙ্গুল পরিমাণ বোতলের মতো শিশি দিল, বুঝিয়ে দিল সকলের মধ্যে ছেড়ে দিয়ে নিজে মাস্ক পরতে। তাদের ইশারা করতে যার টাকা চাই তাই পাবে, ব্যাস কাজ শেষ। ইয়াসির কামাল চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো এক বদ্ধ জায়গায়। সামনে গুটি গুটি অক্ষরে স্পষ্ট লেখা হোয়াইট স্ন্যাক্স। ইয়াসির কামালের কপাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা ঘামের লেশ। এরপর তার পরিণতি কি ভাবতেই থরথর করে কাঁপতে লাগলো সে। বেটে লোকটার কিছুক্ষণ আগের হুঙ্কার কোথায় গেল তার? মুহূর্তের সামনে এক সুদর্শন পুরুষালী অবয়বে কাঁপন বাড়ল বয়। কমলো না তার। কি ট্রিটমেন্ট দিবে তাকে? সকলের মতো তাকেও কি হসপিটালে কোমায় পাঠাবে? প্রচণ্ড জোরে শব্দ হতে লাগলো প্রায় কয়েক মিনিট। কিসের? নিশ্চিত মারধর। তারপর সব পুনরায় নিস্তব্ধ। গাছের পাখিরা ওড়াল দিয়েছে এই অন্ধকার গগনে। শ্রেয়সী পিহুর রুমে ব্যালকনিতে বসে আছে অনেকক্ষণ যাবৎ। অন্ধকার রাতের কোলাহলহীন রাস্তা ল্যাম্পপোস্টের বাতির দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। নায়ক সাহেব আজ বাড়ি ফিরবে না, তার নাকি আজ শুটিং আছে রাতভর। শ্রেয়সী ভেবে পায় না এই লোক এত পরিশ্রম করে কিভাবে। যেখানে মানুষ বছরে 2টো ছবি শুটিং শেষ করতে পারে না, সেখানে এই লোক 5-6টা কি করে শেষ করে। হঠাৎ ভাবনার মাঝেই তার মুঠো ফোনটা সশব্দে বেজে উঠল। কিছুটা চমকালো সে, এত রাতে কে হতে পারে। ডিজিটাল ফোনটি স্ক্রিনে ভেসে আসলো নাম সুপারস্টার। শ্রেয়সী ফোন উঠালো। ওপাশে নীরবতা। সেও কিয়ৎক্ষণ নীরব নিঃশ্বাসে প্রহর গুনল। ভেসে এলো রুদ্রের কেমন জড়ানো গলায় অন্যরকম স্বর। কি করছো? শ্রেয়সীর হৃদ মাঝারে সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাথাল ঝড় শুরু হলো। নিজের অনুভূতিতে সে নিজেই বিরক্ত। মাঝরাতে মানুষ কি করে নায়ক সাহেব? মাঝরাতে মানুষ তার বউয়ের সঙ্গে হৃদয়ের আলিঙ্গন ঘটায়, বুঝলে মেয়ে? শ্রেয়সীর সুপারস্টারে এমন নির্লজ্জ কথায় যার পুনরায় হতবাক। কে বউ? কার বউ? কিসের বউ? রুদ্র একই টোনে জবাব দিল, সায়ু পাখি বউ, সুপারস্টারের বউ, দুষ্টু বউ। নায়ক সাহেব কি শুটিং এর মাঝে কিছু মিছু খেয়েছিলেন নাকি? কেন বলো তো? না, এই যে বাজে বকছেন। আমি বাজে বকছি? অবশ্যই। তাহলে আমি এসে বুঝাই হাতে কলমে। কি বলেন ম্যাডাম? নেশাটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে আপনার। রাখছি। সে চট করে ফোনটা কেটে দিল। শ্রেয়সীর মনের ঝড় প্রবল আকারে বৃদ্ধি পাচ্ছে, তা আর বাড়তে দেওয়া যাবে না, কিছুতেই না। রুদ্র পুনরায় কল করলো। রিসিভ করতে রুদ্র দিল এক ধমক। এই মেয়ে, ফোন কাটতে বলেছি তোমায়। শ্রেয়সী নিজ মনে তবা পড়ল, আমতা আমতা করে বলল, আপনার টাকা নষ্ট হচ্ছিল তো। তোমাকে আমি টাকার চিন্তা করতে বলেছি, ইডিয়েট। ফোন রাখো। শ্রেয়সী ডাগর ডাগর চোখে নিজের মুঠো ফোনটি স্ক্রিনে তাকিয়ে রইল। এই লোক নিজে ফোন দিয়ে ধমকে আবার নিজেই কেটে দিল। আশ্চর্য। পিহু পুনরায় ফোন লাগালো পিয়মের নম্বরে। সে ঠিক জানে লোকটা নিজের ফোন সামনে নিয়েই কাজ করছে। পিহুর ফোন দেখেও ইচ্ছে করে তুলছে না। এ ছেলে প্রচণ্ড বদ। এখন যেন আরও মাথায় উঠেছে। পিহু মাথা চেপে ধরল। কি করে এখন সে এই অভদ্র লোকটাকে বশ করবে? যেন তেন বশ হলে তো হবে না, একদম সেই লেভেলে বশ করতে হবে। আচ্ছা, জাদুটোনা করা যায় না? একবার করে দেখবে কি সে? নিজে তো কত দেখেছে। একজন ভালো জাদুকরের খোঁজ লাগাতে হবে দ্রুত।
শ্রেয়সী রুমে এসে পিহুকে এমন করে হাসতে দেখে অদ্ভুত চোখে তাকালো। মেয়ে কি পাগল হলো নাকি? এরা ভাই বোন দুজনেই মাতাল। উফ, কোথাও শান্তি নেই কেন? উত্তপ্তময় এক মনোরম সকাল। সূর্যের তীক্ষ্ণ রশ্মি গায়ে মাখলেও মনে হচ্ছে খুব মিষ্টি সে প্রখর উত্তপ্ত রশ্মি। শ্রেয়সী ঘুম ভেঙেছে বহুক্ষণ পূর্বে। ফজরের সালাত আদায় করে পুনরায়ের চোখে ঘুমকুমারী ধরা দেয়নি তার। বর্তমানে ঘুমকুমারীর সঙ্গে তার ঠিকভাবে জমানো হচ্ছে না নাকি মুশকিল বলুন তো? হৃদমাঝারে কোনো এক অনুভূতি, অদ্ভুত যন্ত্রণা প্রচণ্ড পীড়া দিচ্ছে তার। যন্ত্রণা হেতু এই মুহূর্তে তা ঠিক ঠাওর করা যাচ্ছে না। পিহুর রুম হতে বেরোলো সে। মেয়েটা ঘুমিয়ে আছে। হাঁটতে হাঁটতে শ্রেয়সী রুদ্রের রুমের সামনে পৌঁছালো। কাল তো নায়ক সাহেব নিশ্চয়ই বাড়িতে ফেরেননি। তাকে ধমক দিয়ে তো ফোন কেটে দিলেন। আর কোনো চিন্তা ভাবনা না করে টুপ করে সে রুদ্রের রুমে ঢুকে পড়ল। রুমের লাইট অফ, তাতে কি? আগেরবার সে যখন এ রুমে এসেছিল সুপারস্টারের বিছানায় তার বড্ড আরামদায়ক ঠেকেছিল। বসতে কেমন ঘুম পেয়ে যায়। রাতে তার ঘুম হয়নি ঠিকঠাক। এখন তার লম্বা একটা ঘুম দরকার। বদলোকটা কখন আসবে তার কোনো সিওরিটি নেই। এর সুযোগখানি নেওয়াই যায়, ক্ষতি কি তাতে? শ্রেয়সী ঝপাত করে নিজের গা এলিয়ে দিল। বিছানায় পাশ হতে কোলবালিশ খানা টেনে ঠ্যাঙের ভাঁজে ঢুকিয়ে নিল কৌশলের সযত্নে। পুনরায় ঘুমকুমারীর সঙ্গে ভাব জমল তার। ধরা দিল তার চোখে। নাসারন্ধ্রে মাতাল করা মিষ্টি পারফিউমের সুবাসের অস্তিত্ব টের পেতে ঘুম ছুটে গেল শ্রেয়সীর। জড়িয়ে ধরে পাশ বালিশ হঠাৎ করে বেশ বড়সড় অনুভূত হলো তার। পাশ বালিশ হতে মিষ্টির সুবাস আসবে কিভাবে? নড়তে গেলে নড়তে পারল না শ্রেয়সী। পারবে কিভাবে? এক বলিষ্ঠ পুরুষালী হাত রমণীকে গভীরভাবে আলিঙ্গন করে নিয়েছে সেই কখন। তা হতে ছোটার উপায় নেই যে। শ্রেয়সী কর্ণে ভেসে এলো ঘুম ঝরানো আদরের স্বর। সায়ু পাখি নড়িও না প্লিজ, ঘুমাতে দাও। বলতে দেরি মুহূর্তেই তার গলার ভাঁজে মুখ গুজে দিল সুপারস্টার। অস্ফুট স্বরে কিছু বলল, বুঝল না শ্রেয়সী। শ্রেয়সী মধ্যাকার থাকা জল যেন ফ্রিজের সংস্পর্শে এসে বরফের মতো জমে গেল মুহূর্তেই। মুখ হলো সামান্য ফ্যাকাশে, গালে ফুটে উঠল সামান্য রক্তিম আভা। তার বুক ধুকভুক করছে চরমভাবে। কিভাবে থামাবে তা সে? কাঁপতে শুরু করবে শরীর খানা। নায়ক সাহেব তাকে মারা প্ল্যান করছে ভেবে চিনতে। রুদ্র বক্ষপিঞ্জরে ডিপ ডিপ শ্রুতিমধুর ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছে যেন শ্রেয়সী। ক্রমেই যেন তা বৃদ্ধি পাচ্ছে। শ্রেয়সী নিজস্ব কর্ণ রাখলো তার হৃৎপিণ্ড অবস্থিত জায়গায়। রুদ্র চোখ মেলে তাকালো। গাঢ় করলো হাতের বাঁধন। কোমর ধরে টেনে নিল আরো কাছে। এক পা উঁচিয়ে দিল শ্রেয়সীর পায়ের উপর। শ্রেয়সী হতবাক হয়ে গেল। কি করছে কি? লোকটা পাগল হয়ে গেল নাকি? কি করছেন নায়ক সাহেব? ছাড়ুন। রুদ্র শ্রেয়সীর কানের নিচে ঠোঁট লাগিয়ে শব্দ করে চুমু খেলো। স্তব্ধ হয়ে গেল শ্রেয়সী। কথা বলার ভাষা হারালো। রুদ্র ঠোঁট মিশিয়েই বলল, আগে জবাব দিন ম্যাডাম, আমার রুমে কি করছেন? তাও আমার বেডে। মতলব কি আপনার? আমার ইজ্জত হরণ করতে এসেছেন? কি বলছে কি লোকটা এসব? রুদ্র আরো শক্ত করে জড়িয়ে ধরল শ্রেয়সীকে, যেন একদম ভেতরে ঢুকিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা। রুদ্র অস্ফুট স্বরে গোঙালো, ফিস ফিস করে বলল, উফ জান, এত নরম কেন তুমি? গলায় মুখ ডুবিয়ে অসংখ্য চুমু খেলো তার। বক্ষ বিভাজনে হাত দিতে নিতেই শব্দ করে কেঁদে দিল শ্রেয়সী। রুদ্র মুখ চেপে ধরল তার। রুদ্র কানে কানে কিছু আবদার করলো শ্রেয়সীর কাছে। সে সর্বশক্তি দিয়ে মাথা নাড়ালো। প্লিজ একবার যান, একটু ব্যথা দিব না, প্রমিস। শ্রেয়সী তবুও মাথা নাড়ালো। সায়ু পাখি দেখো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, প্লিজ। শ্রেয়সী তবুও নির্দয়ের মতো হেঁচকি তোলা স্বরে বলল, আমি দাদুকে সব বলে দিব। উঁচু গলায় ডেকে উঠল সে। রুদ্র পুনরায় তার মুখ চেপে ধরল। জানে মেরে দেব, বেয়াদব। আপনি অসভ্য। রুদ্র কেমন নেশা ভরা চোখে তাকালো তার দিকে। মায়া হলো না পাষাণ মেয়েটার। প্লিজ যান। রুদ্র শ্রেয়সীকে তার নিচে শুইয়ে দিল। প্রচন্ড জোরে কামড় বসালো তার বক্ষ গহ্বরে। রুদ্র চুল খামচে ধরল শ্রেয়সী। রুদ্র তাকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল দ্রুত। তার নিজেকে শান্ত করা দরকার। প্রিয় নারীর গভীর সংস্পর্শে প্রত্যেকটা পুরুষ বেসামাল হয়ে যায়। অনুভূতির শারীরিক চাহিদা হয় প্রগাঢ়। আরও যদি হয় হালাল সম্পর্ক। পুরুষ মানুষকে থামানো বড্ড কঠিন। বোকা মেয়েটা সেটাই থামিয়েছে। কঠিন শাস্তি দিবে রুদ্র তাকে। উফ, অসহ্য যন্ত্রণা। বেয়াদব মেয়ে, কাছে কেন আসলি?
শ্রেয়সী উবুর হয়ে শুয়ে পড়ল, তার নিঃশ্বাস ওঠানামা করছে প্রবল গতিতে। এটা কি করলো রুদ্র? নিজেকে প্রচণ্ড কষ্টে নিয়ন্ত্রণে নিয়েছে শ্রেয়সী, গায়ে কাঁথা টেনে নিল সে। ভালোবাসি বলার আগেই লোকটা এমন কেন করলো? সে তো এমনটা চায় না, সে চায় পুরুষটিকে হালাল রূপে গ্রহণ করতে। শ্রেয়সী সবার অলক্ষ্যে টলতে টলতে বেরিয়ে এলো বিশাল বাড়িটি হতে। বদলোকটার জীবনটা তেজপাতা করে দিল। রুদ্র বেশ দীর্ঘক্ষণ পর বেরোলো ওয়াশরুম ছেড়ে। বেরিয়ে সে শ্রেয়সীকে বিছানায় দেখলো না, ভাবলো হয়তো পিওর রুমে গেছে মগ্ন হলে নিজ কার্যে। ঘড়ির কাঁটায় সকাল 9টায় বেজে 50 মিনিট। শ্রেয়সী ভার্সিটিতে পৌঁছে দেখলো ক্যাম্পাসের সকলে গোল হয়ে কিসের যেন মিটিংয়ে বসেছে। সে এগিয়ে গেল ওদের দিকে। সবার মাঝে পিহুকে দেখলো না, হয়তো আজ আসেনি, ভোরে তো ঘুমিয়েই দেখে এসেছিল। কি ব্যাপার? কি নিয়ে এত গভীর আলোচনা হচ্ছে শুনি? শ্রেয়সীর কথায় আরাফাত আর তার বক্তৃতা না থামিয়ে বলতে লাগলো, দোস্ত, ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আজ সকালে হেড অফিসে বনানীর নামকরা ব্যবসায়ী ইয়াসির কামালের সমস্ত কালোবাজারি তথ্য কেউ প্রকাশ করেছে। তো তাতে সমস্যা কোথায়? ভালোই তো হয়েছে, শয়তানের মুখোশ খুলে গেছে। সেওসি, ব্যাপারটা এতটাও সহজ নয় যতটা আমরা ভাবছি। কেন? এরকম আরও অনেকবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। হোয়াইট স্ন্যাক্স কারা তারা? সত্যি কি শুধু তারা দেশের রক্ষক, নাকি এর পিছনেও আছে বড় কারণ? একজন বড় মাপের সিআইডি অফিসার কেসটা হাতে নিয়েছিলেন। কেসটা নিয়ে তিনি কিছুদিন ঘেটেছেনও, কিন্তু হঠাৎ রিসেন্টলি সে কেসটা অন্য একজনকে হ্যান্ডওভার করেছে। কি কারণ থাকতে পারে এর? সে কেসটা ছেড়ে দিতে চাইলে প্রথমেই ছেড়ে দিত। এত টানাহাসরা করার তো কোনো দরকার ছিল না, তাই না? তাদের প্রত্যেকটা কাজের ধরন একই রকম। নিশ্চিতভাবে বলা যায় ইয়াসির কামালকে আগামীকাল কোনো হসপিটালে ভর্তি পাওয়া যাবে, এবং অবশ্যই তিনি কোমায় থাকবেন। হোয়াইট স্ন্যাক্সের লোকেরা তো তাদের মেরেও ফেলতে পারত, কারণ তাদের সম্পর্কে তো কেউ জানে না, তাদের ধরতেও পারবে না। কিন্তু সবার সাপেক্ষে এভাবে উপস্থাপন করার কারণ কি? অন্তিকা জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা এগুলো নিয়ে ভাবছি কেন? এগুলো তো আমাদের ভাবার কাজ নয়। রাহুল রাগ করে বলল, আরে, আমাদের আরাফাত মিয়া তো গোয়েন্দা বিভাগে জব করতে চান বোধহয়, তাই তো তার এত গবেষণা। কি মিয়া, তাই না? চুপ থাক শালা, দেশের বিষয়ে ভাবতে হবে না? আমরা তো দেশের ভবিষ্যৎ, দেশের ভালো মন্দ তো খেয়াল রাখতে হবে। তা তো ঠিকই বলছোস। আরে শালারা এমন কাজগুলা করে কেমনে? ওকে কি পরাণে কি কাঁপন ধরে না? এইসব অন্যায় করে তো ওরা কোনো কালেই ভালো কিছু পাবে না। তুই গিয়ে জিজ্ঞেস কর না, খবিস কোথাকার। সাইমি দুটোকে থামালো। আরে আরে, তোরা চুপ কর, ক্লাসের সময় হয়ে গেছে অলরেডি, চল। শ্রেয়সী গভীর কোনো ভাবনায় মগ্ন। রাহুল তার মাথায় টোকা দিল, কি ব্যাপার, তোর আবার এই ফাতটার মতো মাথায় ভূত ঢুকলো নাকি? শ্রেয়সী কপাল কুঁচকালো, ভাষার কি ছিঁড়ি, ছি। কিছু না, চল। আর এসব ভাষা একদম ইউজ করবি না রাহুল। আইসি আমার সত্যি সাবিত্রী। হ্যাঁ, তাই এসব ভাষা ব্যবহার করা সত্যি ভালো নয়। আমার সামনে করবি না। ওকে ভাই, করলাম না, আইসে। রুদ্রের আজকে শুটিং প্রায় শেষ পর্যায়ে। সে কিছুক্ষণ ব্রেক নিল, স্মার্টফোনটি হাতে নিয়ে কল লাগালো শ্রেয়সীর নাম্বারে। কেউ ধরল না। পুনরায় রিং বাজলো, এবারও কেউ উঠালো না। রাগের রুদ্র চুয়াল শক্ত হলো। বেয়াদব মেয়ে, ফোন ধরছে না কেন? রেখেছে কোথায়? কখন মেয়েটাকে একবারও কোনো কাজে পাওয়া যায় না। সুপারস্টার বসে আছে একটা টেবিলে, পায়ের উপর পা উঠিয়ে। ঠিক তার সামনে বর্তমানের জনপ্রিয় ফিমেল লিড অনুষ্কা ব্যানার্জি। সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরীর দিকে তাকিয়ে আছে মন্ত্রমুগ্ধের ন্যায়। শত শত ফ্যান ফলোয়ার তার। নায়করা মুখিয়ে থাকে তার সঙ্গে একটা মুভি করার সুযোগে, অথচ এই একটা পুরুষ যে ইন্ডাস্ট্রিতে আসার পর কারোর সঙ্গে আজ পর্যন্ত সম্পর্কে লিপ্ত হয়নি, অথচ সকল নায়কের কত কত ব্যাড নিউজ ছড়িয়ে রয়েছে চারিপাশে। এমনকি তার মতো সুন্দরী নায়িকার দিকে চোখ তুলে তাকিয়ে পর্যন্ত দেখেনি। কিসের এত অহংকার তার? কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। অনুষ্কা কি সেই দলে পড়তে যাচ্ছে? মনে মনে শয়তানি হাসলো। জনপ্রিয় নায়িকা খুব ভালোভাবে পাদে ফেলবে এবার সে এই সুপারস্টারকে, অথচ বোকা নায়িকা কি জানে এর পরিমাণ কতটা ভয়াবহ হবে? ইগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি তাক করে এতক্ষণ সবটা পর্যবেক্ষণ করে এক যুবক, তা কি সে জানে? দুপুর গড়িয়ে বিকেলে নেমেছে বহুক্ষণ আগে। সায়নী এসেছে বাজার করতে। তার বাবা থাকে লন্ডন। পরিবারে বড় মেয়ে হওয়ায় এগুলোর দায়িত্ব তার ঘাড়ে চাপে। সকালে যে রোদ মনে হয়
সব জামা কাপড় খুলে সে এখানে বাজারের মধ্যে বসে থাকুক। তাই তো বাজারে আসে সন্ধ্যার আগ মুহূর্তে। রাতে তো একা একা মেয়ে মানুষ এই ঢাকা শহরে বের হওয়া আর বখাটেদের খাঁচা নিজেকে ছেড়ে দেওয়ার সমান কথা। সাইমি 2 হাত ব্যাগ ভর্তি বাজার। সে একা মেয়ে, এত ভারী কি ব্যাগ কি বহন করতে পারে? মা যে কেন এত ফর্দ একেবারে লিখে দেয় কে জানে। তার থেকে কিছুটা সামনে সাইমি তার ফোঁটা চাঁদকে দেখতে পেল। বাহ, তার মনে যেন কিছুটা আশার প্রদীপ জ্বেলে গেল। যতই তাকে ডাকতে নিষেধ করুক তবুও সে ডাকবেই। দ্রুত কদমে এগিয়ে গেল সে আরশাদের দিকে। এক হাতের বাজারে ব্যাগ নিচে নামিয়ে সাইমি আরশাদের কাঁধে টোকা দিল। আরশাদ কানে ফোন নামিয়ে পিছু ঘুরে তাকালো সাইমিকে। সে এই সময়ে দেখে কপাল কুঁচকালো, চোখ দিয়ে ইশারা করলো কি চাই। সাইমি কপালে ভাঁজ ফেলার ভঙ্গি করে বলল, কেমন মানুষ আপনি বলুন পিয়ে সাহেব? দেখছেন একটা মেয়ে বাজারের এত ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না। তো মানে একটু সাহায্য তো করতে পারেন, মনুষ্যত্ব বোধ নেই ভিতরে। সাইমি তার ডান হাতের ব্যাগ জোর করে আরশাদের হাটের বাজারে ভরে দিল। আরশাদ হতবাক, এই মেয়ের কার্যকলাপ দেখছে শুধু। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? হাঁটুন সামনে, আমাকে রিক্সা পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন। আজব মানুষ তো। আসুন, শুধু সুপারস্টারের বিয়েগিরি করতেই পারেন। আসুন, দ্রুত দ্রুত আসুন, সন্ধে নেমে যাবে। কি আর করার, সেও চললো এই মেয়ের পিছু পিছু। একটা ইজি বাইক ঠিক করে সাইমিকে উঠতে বলল, ভাড়া দিয়ে দিল। সাইমি তাতে বাধা দিল, আরে আরে কি করছেন? আপনি কেন দিচ্ছেন? ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত, কত বড় সাহায্য করলেন আমার। এই মামা, ওনার টাকা ফেরত দিন তো। চলক মামা তার পান খাওয়া লাল দাঁত দেখিয়ে হাসলেন। কিন্তু যেই টাকা একবারে পকেটে ঢুকে তা কি আর বের হয়? কি হলো, দিচ্ছেন না কেন? আরশাদ বিরক্ত চোখে সাইমির দিকে চাইলো। এই মেয়ে, তুমি চুপ থাকো, কোনো টাকা দেওয়া লাগবে না। মামা আপনি জানতো। রাতে পুনরায় রুদ্র কল লাগালো শ্রেয়সীকে 4-5 বার। ফোন বাজার পরেও মেয়েটা তার ফোন তুলছে না। রুদ্র বুঝলো বেয়াদব মেয়ে, ইচ্ছে করে তার ফোন তুলছে না। শ্রেয়সী কেন তার ফোন তুলতে যাবে, বয়েই গেছে তার। অন্তিকা জানালার ফাঁক গলিয়ে তাকিয়ে আছে ওই দূর আকাশের ঝলঝল করতে থাকা চাঁদ মামার দিকে। চাঁদ মামাকে কি সুন্দর নক্ষত্রগুলো আলো দিয়ে আরো ঝলমল করে দিয়েছে, কিন্তু তার আশেপাশে তো আলো দেবার মতো এমন কেউ নেই। বাবা দ্রুতই তাকে বিয়ে দিয়ে দেওয়ার, তাদের এই টানাপড়ার সংসার থেকে মুক্তি দিতে চাইছে, কিন্তু তার মনে তো শুধু একজনেরই বসবাস। কি করে অন্য কাউকে জায়গা দিবে সে তার হৃদ মাঝারে? অন্তু কি কখনো তার মতো মেয়েকে পছন্দ করবে? ফোনের রিংটোনের শব্দে ভাবনার জগৎ হতে বেরিয়ে এলো অন্তিকা। ফোনের স্ক্রিনে জলজল করছে একটি নাম, টপার। অন্তিকা কেন যেন এক বালতি আশার আলো দেখতে পেল। চিত্র চঞ্চল হলো তার, মুখে ফুটে উঠল হাসি। কোন আশায় তা সে জানে না, শুধু জানে এই তো আর ভালো লাগছে। ফোন রিসিভ করে কানে লাগিয়ে সালাম দিল সে। অন্তু সালামের জবাব দিয়ে বলল, এবারে কি আমায় চিনতে পেরেছো অন্তিকা? অন্তিকা হ্যাঁ সূচক জবাব দিল। তার জোর গলায় বলতে ইচ্ছে করলো, আপনাকে না চিনে কি উপায় আছে আমার? আমার পুরো হৃদয়টাকেই তো দখল করে নিয়েছেন আপনি, কি করে আপনাকে না চিনে থাকবো? কি করছিলে? আকাশের দিকে তাকিয়েছিলাম। আপনি? ও তাই নাকি? আকাশে কি আজ বিশেষ কিছু আছে নাকি? জানতাম না তো। হ্যাঁ আছেই তো। ওই দূর আকাশে এতক্ষণ ধরে একটি ঝলমল করা নক্ষত্রের অভাব ছিল, কিন্তু কিছুক্ষণ আগে তা পূরণ হলো। এখন চাঁদ মামাকে একদম পরিপূর্ণ লাগছে, দেখুন না। তাই নাকি? খুব ইন্টারেস্টিং তো, কিন্তু আমি তো পার্থক্য খুঁজে পাচ্ছি না। অন্তিকা ফিস ফিস করে বলল, আপনি পাবেন কিভাবে অন্তু? আপনি তো আর আমার মতো প্রেমে পড়েননি। কিন্তু তার ফিসফিসানি অন্তুর কর্ণকুহর অবধি গেল না। 1 মিনিট নীরবতার পর অন্তু পুনরায় জিজ্ঞেস করলো, কি বললে না? কেন খুঁজে পাচ্ছি না? কারণ আপনার সাথে তো তৃতীয় চোখ নেই, তাই দেখতে পাচ্ছেন না। অন্তু শব্দ করে হেসে দিল। তাই নাকি? তোমার তৃতীয় চোখ রয়েছে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। কাল ভার্সিটিতে আসছো তো? আচ্ছা। আপনি আমায় কেন ফোন করেছিলেন? পুরো প্রশ্ন করার আগেই ফোন কেটে গেল। অন্তিকা যেন অথৈ সাগরে ডুবলো, তার প্রশ্নের পেল না। আকাশেও সুন্দর স্নিগ্ধ চাঁদখানা, তেমনই সুন্দর সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরীর স্নিগ্ধ মুখশ্রীখানা। কিন্তু বোকা মেয়েটা কেন বারবার সুপারস্টারকে রাগিয়ে দেয়? সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী গাড়ি এসে থামলো শ্রেয়সীর হোস্টেলের সামনে। জাস্ট 10 মিনিট, তোমাকে নিচে দেখতে চাই মেয়ে, জাস্ট 10 মিনিট, গট ইট?
এমন হুমকিপূর্ণ মেসেজ আত্মা কেঁপে উঠল শ্রেয়সীর। 5 মিনিট যাবৎ পায়চারি করলো রুমের এ মাথা থেকে ও মাথা, সর্বনাশ করেছে। সারাটা দিন সে লোকটার ফোনের মেসেজের রিপ্লাই দেয়নি। তার সামনে গেলে তো এখন তাকে আস্ত চিবিয়ে খাবে। কি করবে এখন সে? উফ, 7 মিনিটে অলরেডি পেরিয়ে গেছে। শ্রেয়সী যেমন ছিল তেমনভাবে কোনো রকমের রুম লক করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। রুদ্র গাড়ির সামনে এসে হাঁপাতে লাগলো। তারও সুযোগ দিল না রুদ্র। গাড়ি থেকে নেমে শ্রেয়সীর কবজি ধরে ঠেলে ফেলে দিল গাড়ির সিটে। নিজের চড়ে বসলো ড্রাইভিং সিটে। শ্রেয়সীকে আলগোছে টেনে নিল, কোলে বসিয়ে দিল। তার প্রাণ যায় যায় ভাব বুকের মাঝে ডিপ ডিপ শব্দ ক্রমশ বেড়েই চলেছে। মস্তিষ্ক বলছে এই স্পর্শ তুই সহ্য করিস না শ্রেয়সী, যার জন্য সারাদিন কথা বললি না, পুনরায় আবার তা গ্রহণ করছিস কেন? কিন্তু মন তো চাইছে এভাবেই থাকতে, ভালো লাগছে। কি করছেন, ছাড়ুন। রুদ্র ছাড়ল তো নাই। এক হাতে ড্রাইভিং করতে করতে আরেক হাতে আরো শক্ত করে চেপে ধরলো শ্রেয়সীর কোমরখানা। মনে হচ্ছে ভেঙে ফেলার পায়তারা। কি করছেন নায়ক সাহেব? ছাড়ুন বলছি, ছাড়ুন। কোমর চোট পেতেই ফুপিয়ে কেঁদে উঠল শ্রেয়সী। এই মেয়ে চুপ, একদম চুপ। এমন ফ্যাস ফ্যাস করে কাঁদবে না। কি হলো? চুপ করতে বলেছি না? সামান্য আদরে ওনার কথা বলা বন্ধ হয়ে গেছে। থাপড়ে গাল লাল করে দিলে বুঝবে আবার কিভাবে কথা চালু করতে হয়। ভাব আমার সঙ্গে দেখাবে না, বেয়াদব মেয়ে। রুদ্র ধমকে শ্রেয়সীর কান্না থামলেও নাক টানা কমেনি। রুদ্র ওর দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, নাক মুছো। এভাবে বারিশের মতো নাক টানবে না, ইডিয়েট। গাড়ি চলছে ধীর গতিতে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এভাবে জোর করে? রুদ্র কোনো জবাব দিল না। অতঃপর রুদ্র নিজের গাড়ি থামালো একটা নদীর তীরে। মধ্যরাতে চাঁদের আলোয় স্বচ্ছ নদীর পানিতে মনে হচ্ছে সেখানেও জন্ম নিয়েছে নতুন চাঁদ, যা সামান্য ঢেউ খেলানো। আকাশের বুকের থেকে নদীর পানির বুকে যেন তাকে শতগুণ বেশি মানিয়েছে। চাঁদের আলোয় নদীর পানি সহ পাশে থাকা সবুজ ঘাসগুলো যেন চকচক করছে। এই ঝলমলে রূপে কি ঘাসগুলো আনন্দিত? হয়তো। রুদ্র কোলে করে শ্রেয়সীকে নামিয়ে আনলো গাড়ি থেকে। নদীর কিনারে পাতা বেঞ্চে এনে বসিয়ে দিল নিঃশব্দে। নিজেও বসে পড়লো তার পাশে। রুদ্র শ্রেয়সীর কোলে মাথা রাখলো। চমকে উঠল শ্রেয়সী। এ কি করছেন? চুপ, একটু মাথায় হাত বুলিয়ে দাও তো মেয়ে, বেশি কথা বলবে না। উত্তর না পেয়ে শ্রেয়সীর মুখখানা চুপসে গেল। রুদ্র তার কোমরে মুখ গুজে দিল। অনুভূতির মিশ্রণে কুঁকড়ে গেল শ্রেয়সী। আমায় ইগনোর করছো কেন? হঠাৎ প্রশ্নে কিছুটা ভরকে গেল শ্রেয়সী। সে জানতো তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু তা এত দ্রুত তা কল্পনা করেনি সে। ভেবেছিল সুপারস্টার তার মতো মেয়ের থেকে কিছুদিন ইগনোর পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু এই লোক তো উল্টো সুর গাইছে। কি জবাব দিবে এখন সে তো আর বলতে পারবে না আপনি আমাকে গভীরভাবে স্পর্শ করেছেন, তাই কথা বলছি না। ছি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আসলে আমি চাই না আমার স্বামী ব্যতীত কোনো ছেলে আমায় গভীরভাবে স্পর্শ করুক, কিন্তু আপনি আমায়। চুপ, একদম চুপ। রুদ্র শ্রেয়সী ঠোঁটে আঙুল দিয়ে তার কথা বন্ধ করে দিল। কিছুক্ষণ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলো রুদ্র শ্রেয়সীর চোখের অতলে। তারপর বলল, কান খুলে শুনে রাখো মেয়ে, তুমি আমার একটা মাত্র বউ। আশা করি এখন আছো, ভবিষ্যতেও থাকবে। পরবর্তীতে এইসব ফাউল লেম এক্সকিউজ দিয়ে কিন্তু পার পাবে না মেয়ে, শাস্তি তোমায় পেতেই হবে। শ্রেয়সী আশ্চর্যজনিত চোখে রুদ্রের দিকে চেয়ে আছে। কি বলছে কি লোকটা? সে তার বউ? কি করে সম্ভব? কিভাবে? কখন? তার নিজের বিয়ে হলেও অথচ সেই জানলো না। কি সব বলছেন? আমি আপনার বউ হলাম কিভাবে নায়ক সাহেব? কেন, সেদিন তো নিজেই রেজিস্ট্রি পেপারে সাইন করে এলে। কবে, কখন, কিভাবে? সেদিন তোমার ক্লাস শেষে আমার ভ্যানিটি ভ্যানে নিজের হাত দিয়ে করেছো সুইটহার্ট। শ্রেয়সী হতভম্ব হয়ে গেল মুহূর্তে। তার কান্নায় গলা ভেঙে আসছে, কিন্তু চোখ দিয়ে ঠিকরে বের হচ্ছে না। কেন এত বড় বোকামি সে কি করে করতে পারলো? কেন সে সেদিন পেপারটায় সাইন করার আগে দেখে নিল না? কি জবাব দেবে সে তার ভাইকে, বাবাকে? সে কি বলবে? একা একা আমি তোমাদের ছাড়াই বিয়ে করে নিয়েছি বাবা, আর তার মা, তাকে কি বলবে? শ্রেয়সী রুদ্রকে জোর করে নিজের কোল থেকে উঠিয়ে দিল। কেন করলেন এমন? এখন আমি সবাইকে কি জবাব দিব? আমি আমার পরিবারকে? আমার যা চাই আমি সেটা আদায় করে নিই সুইটহার্ট, আর তোমাকে কিছু বলতে হবে না। কাউকে বলবো তো আমি, তাদের বলার দায়িত্ব আমার।
ঠিক আমার স্টাইলে। রুদ্র পুনরায় শ্রেয়সীর কোলে মাথা এলিয়ে দিল, আকাশের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। রুদ্র ভাঙল সেই নীরবতার দেয়াল। একটা 2 বছরের শিশুর ছোটবেলাটা কিভাবে মা বাবা ছাড়া কাটে বলতে পারো শ্রেয়সী? কেউ তার সঙ্গে মিশে না, খেলাধুলা করে না, স্কুলে গেলে সবাই তাকে এড়িয়ে চলে। আমার ছোট্ট বোনটা যখন অন্য ছেলে মেয়েদের মা বাবা হাত ধরে তাদের স্কুলে নিয়ে যেত, আসতো, ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। কি দোষ করেছিল আমার বোনটা যে তাকে ইলিয়াস চৌধুরী আর শুভ্রতা চৌধুরী রেখেই পরপারে পাড়ি জমালো? কেন সৃষ্টিকর্তা এমনটা করলো বলতে পারো সাহেব পাখি? 12 বছরের আমি খুব যত্নে বড় করেছি আমার বোনকে, যখন যা চেয়েছি তাই দিয়েছি। শ্রেয়সী দেখল রুদ্রের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অবাক হলো সে। কি আশ্চর্য, এই শক্তপোক্ত লোকটাও কাঁদতে জানে। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমার ভীষণ পীড়া দিচ্ছে, বলো কবে ছুতে দিবে, কবে আমার হবে, বলো কোন তারিখে কবে। রাতের অন্ধকার কেটে সূর্য তার নিজস্ব আলো ছড়িয়ে দিয়েছে পুনরায় এই ধরনীতে। নিজের কর্মজীবনে যাওয়ার জন্য কেবলই ফ্ল্যাটের দরজা খুলেছিল পিয়ম। দেখতে পেল তার সামনে পিহু দাঁড়িয়ে আছে। পিয়ম পুনরায় দরজা লাগাতে যাচ্ছিল, কিন্তু পিহু তা হতে দিল না। হাত দিয়ে ঠেলে আটকে দিল খুব সহজেই। পিয়ম তার ভাবভঙ্গি আগের থেকে আরো গম্ভীর করলো। পিহু ঠাট্টা স্বরে বলল, কি ব্যাপার পিয়ম ভাই, বাড়িতে অতিথি এসেছে আর আপনি তাকে আপ্যায়ন না করে উল্টো দরজা আটকে দিচ্ছেন? এটা তো ব্যাড ম্যানার্স পিয়ম ভাই। ছে, কি জন্য এসেছিস? কি জন্য এসেছি মানে, আপনার বাসায় কি আসা বারণ নাকি? কই, কোথাও তো দেখলাম না নোটিশে যে সিআইডি অফিসার পিয়ম মির্জার বাসায় কারোর আসা বারণ। কই কই দেখান, আমিও একটু দেখি। তোর ফালতু কথা শুনতে চাইনি আমি পিহু। এখানে কেন এসেছিস সেটা বল। পিহু পিয়মের দিকে ঘুরে গভীর চোখে চোখ রাখলো তার প্রাণপ্রিয় পুরুষের চোখ গহ্বরে। আপনি তো খুব ভালো করেই জানেন পিয়ম ভাই আমি কেন আসি আপনার কাছে। পিয়মও তাকালো তার অতি প্রিয় রমণীর চোখের অতলে। মনে পড়ে গেল কিছুদিন আগের সে ভয়ঙ্কর রাতের কথা, দ্য হোয়াইট স্ন্যাক্স। সেদিন রাতে কারো ফোনে পিয়ম ছুটে যায় শহরের মাঝে সে ভয়ঙ্কর স্থানে। সে একাই গিয়েছিল, খুঁজতে খুঁজতে পৌঁছায় সে সূক্ষ্মভাবে তৈরি করা সুড়ঙ্গের সামনে, দ্য হাউস অফ হোয়াইট স্ন্যাক্স। সে কি সত্যি নিজেই খুঁজে পেল স্থানটি, নাকি কেউ খুব সূক্ষ্মভাবে তাকে এখানেও পৌঁছানোর রাস্তা তৈরি করে দিল? সে অতি সতর্কতার সাথে ভেতরে প্রবেশ করতেই সম্মুখীন হয় এক কঠিন সত্যের, যা তার ভাবনার থেকেও অধিক উত্তেজনাপূর্ণ, বিস্ময়কর। এক অতীব সুন্দরী রমণী বন্দুক তাক করে আছে একজন হলদে পোশাক পরা ব্যক্তির মস্তকে। কোনো কথাবার্তা ছাড়াই সিআইডি অফিসার পিয়ম বন্দুক ঠেকালো সেই রমণীর মাথায়। কি ব্যাপার, রমণীটি তো ভয় পাওয়া উচিত, তাকে ধরে ফেলেছে অফিসার। কই তা তো হচ্ছে না। রমণী চমৎকারভাবে হাসলো। খুব সূক্ষ্ম উপায়ে পিয়মের ঠেকানো বন্দুক হাত দিয়ে মুঠো করে ধরে নিয়ে নিল নিজের কবজায়। বন্দুক ধরেই পিছু ঘুরে তাকালো রমণী। পিয়মের কলিজা কেঁপে উঠল। এক পা পিছিয়ে গেল সে। সে তো সামান্য ভেবেছিল, এতটাও সত্যের মুখোমুখি তো হতে সে চায়নি। রমণী এক পা করে এগিয়ে আসলো পিয়মের দিকে, আর পিয়ম এক পা করে পিছচ্ছে। কি ব্যাপার অফিসার পিয়মের, সে কি ভয় পাচ্ছে নাকি? তুই এখানে কেন পিহু? পিয়ম সুড়ঙ্গের দেয়ালে ঠেসে দাঁড়ালো। পিহুর পরনে জিন্স, লেডিস শার্ট ইন করা, একদম ফর্মাল গেট আপ। পিহু পিয়মের পেছনের দেয়ালের এক পাশে তার ডান পা উঁচিয়ে আটকে দিল। মাথায় থেকে মুখে বন্দুক ঘুরিয়ে স্লাইড করে ফিস বলল, কি ব্যাপার পিয়ম ভাই, আপনি পিছুচ্ছেন কেন? পিয়ম চট করে পিহুর বন্দুক ধরা হাত ঘুরিয়ে নিয়ে কোমর চেপে ধরলো। কানে কানে ফিস করে বলল, তোর কি মনে হয় আমি তোকে ভয় পাবো? তুই যে অবস্থাতে থাক না কেন, কঠিন, তরল, গ্যাসীয়, আমার একটু ছোঁয়ায় তুই সবসময় গলে জল হবি। পিহু চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। পিয়ম তাকে সেভাবেই ধরে রাখলো কিছু সময়। তা থেকে পিহুর বাঘিনী রূপকে থামাতে সক্ষম হলো অফিসার। পিয়ম তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে এলো উপরে সামান্য সোডিয়াম আলোর দিশায়। বাহিরে এতক্ষণ ছিল প্রবল ঝড়ের তাণ্ডব, এখন গুড়ি গুড়ি বর্ষণ চাচা কি করে সবসময় ঠিক সময় চলে আসে ধরণীতে? কিভাবে জানলো পিয়মের এই মুহূর্তে চোখের অশ্রুগুলো আড়াল করতে হবে? সেটা হোক না মিলেমিশে একাকার বৃষ্টির পানির দ্বারাই।
কি হলো? আপনারা কি দেখছেন? কাজ নেই? গো ইডিয়েট কতগুলো। পিহু ঝাড়ি মেরে সকলকে পাঠিয়ে দিল। তার মাথায় উত্তপ্ত লাভা ফুটছে। পিয়ম ভাই কেন তাকে এই রূপে দেখেও ভরকালো না? কেন 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 কেন? কত নিখুঁতভাবে সে এই কেসটা পিয়মের হাতে হ্যান্ডওভার করেছে। সূক্ষ্ম ভুলগুলো সামনে এনে তাকে এ পর্যন্ত টেনে এনেছে। তাহলে কেন তাকে দেখে অবাক হবে না পিয়ম মির্জা? ওয়াই? মিজকে হাসলো পিহু। কেন? ভাবনা থেকে বেরিয়ে এলো পিয়ম। পিহুর ছোঁয়ায় পিহু স্পর্শ করলো পিয়মের শ্যামবর্ণা মুখশ্রীখানা। চট করে পিয়ম হাত ধরে ফেললো তার। ছবি নামাই। পিয়ম ভাই, আপনি কি জানেন আপনাকে রাজি করানো আমার 2 মিনিটের কাজ। পিয়ম কৌতুকপূর্ণ হাসলো। তোর কি মনে হয় তুই বিদেশে গিয়ে ক্যারাটে শিখতে পারিস, মাফিয়ার সঙ্গে হাত মেলাতে পারিস, মানুষকে নির্মমভাবে অত্যাচার করতে পারিস, কিন্তু এই পিয়ম মির্জাকে কাবু করতে পারবি না, সে নিজের না চাইলে। পিহু চমৎকার ভাবে হাসলো। বাহ, ভালোই তো খোঁজ নিয়েছেন দেখছি। তা আপনি হয়তো জানেন না, আপনার সঙ্গে আমার খেলা তো কেবল শুরু মিস্টার পিয়ম মির্জা। ইউ আর টোটালি ফিনিশড। তার বাক্য বচনে মোটেও ভরকালো না পিয়ম। উল্টো প্রত্যুত্তর করলো, রুদ্র এই সম্পর্কে অবগত? পিয়মের প্রশ্নের শব্দ করে হেসে দিল পিহু ওরফে পিয়ন্তিকা চৌধুরী পিহু, ফিমেল লিডার অফ হোয়াইট স্ন্যাক্স। আপনার কি মনে হয় মিস্টার পিয়ম? পিহু চট করে পিয়মকে শক্ত করে জড়িয়ে ধরে রইল 2 মিনিট, তারপর ছেড়ে দিয়ে গটগট পায়ে বেরিয়ে গেল। হুমকি দিয়ে গেল ফোন দেওয়ার সাথে সাথে ধরা চাই। পিয়ম দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। সে ভেবেছিল তার প্রিয়তমা হয়তো সামান্য একজন, সে যে শুধু হসপিটালে ঢোকার ব্যবস্থা করে দিত হোয়াইট স্ন্যাক্স লোকদের। কিন্তু পিয়ম ভাবতে পারেনি যে নিজেই লিডার, সে আর কি সাহায্য করবে। তাচ্ছিল হাসি হাসলো সে। তাই তো এত ইনভেস্টিগেশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে সে। যেখানে তার প্রিয়তমা আড়াল হয়েই অপরাধীদের শাস্তি দিতে চায়, সেখানে সে কেন শুধু শুধু হস্তক্ষেপ করবে? সাইমিকে আজ রাতে হঠাৎ করে পাত্রপক্ষ দেখতে আসবে। তার বিদেশি বাপ বিদেশি ছেলে ঠিক করেছে ওখানে বসে বসে পছন্দ হলে নাকি আজই আকত কুড়িয়ে রাখবে। রাগে মাথা ফেটে যাচ্ছে সাইমির। তার বাপের গুষ্টি কিলাই তার কাছে না শুনে না জেনে বিয়ে ঠিক করে রাখে, তার উপর বিদেশি বান্দর। দেখা নেই শোনা নেই, হুট করে বিয়ে। কেবলই তার এনজয় করার লাইফ। ভার্সিটিতে উঠেছে, কই আনন্দ করবে মস্তি করবে, তা না, সোজা বিয়ে অসম্ভব। সে করবে বিদেশি বান্দর বিয়ে? কখনো না। সে সারা রুমময় পায়চারি করছে। কি করবে কি করবে? রাত তখন প্রায় 8টা বাজবে ভাব। পাত্রপক্ষের আগমন ঘটবে 9টায়। ইয়েস। সাইমি দ্রুত ফোন হাতে নিয়ে কাউকে কল লাগালো। ওপাশ হতে ফোন রিসিভ হতেই শুরু হলো তার আদেশমূলক বার্তা। এই যে সুপারস্টারের চামচা, এই মুহূর্তে আমাদের বাসার সামনে আসুন। কি আজব, আমি কেন তোমাদের বাসার সামনে যেতে যাব? আসতে পারবেন না মানে? আসতে পারবেন না মানে কি? কোমর ধরার সময় তো ঠিকই ধরতে পেরেছিলেন, এখন কেন আসতে পারবেন না? কেন? বলুন বলুন। বেশি বাড়াবাড়ি করবে না সাময়ী, রাখো, ব্যস্ত আমি। কিসের বাড়াবাড়ি? আপনার ব্যস্ততার আমি খ্যাতা পড়ি, অভদ্র চামচা। আরশাদ কল কেটে দিল। মেয়েটার মাথার স্ক্রু বোধ হয় কয়েকটা ঢিলা হবে। সাইমি আরশাদের কল কেটে রাহুল আর আরাফাতকে কল লাগালো। এই হারামির দল, এক্ষুনি আমার বাসার নিচে আই, দুটো সাথে করে অটোরিকশা নিয়ে আসবে বলে খট করে কল কেটে দিল। রাহুল আরাফাত তাজ্জব বনে ফোনের দিকে তাকিয়ে রইল। কি হলো এটা? কি বললো মেয়েটা হিট করে? মাথাটা খারাপ হলো নাকি? কিছুক্ষণের মাঝেই রাহুল আরাফাত হাজির। তারা ফোন লাগালো সাইমিকে। এই বেতনি, তুই কোথায়? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মশার কামড় খাবি নাকি? দ্রুত আমায় প্রপোজ। স্টপ, কাজ করার থাকলে দ্রুত এসে করে যা। উপরে তাকা হারামির দল, আজন্মের প্রপোজ কেন? বিয়ে খাওয়াবো তোদের, ওয়েট। ওরা চট করে মাথা তুলে উপরে তাকাতেই হতভম্ব হয়ে গেল। সাইমি দোতলা থেকে শাড়ি ধরে নিচে নামছে, আরেক হাতে ফোন। মেয়েটা কি পাগল পড়ে হাত পা ভাঙার আয়োজন করছে নাকি? ওখান থেকে পড়লে মরবে তো নাই, আরো হাত পা গুলো ভাঙবে। সাইমি নিচে লাফ দিয়ে নামলো। এই অবিবাহিত মহিলার সামনের পথ দিয়ে না এসে এখান দিয়ে নামছিস না কেন? সাইমি ফিসফিস করে বলল, পাত্রপক্ষ দেখতে আসবে তাই পালাচ্ছি। রাহুল আরাফাত দুজনের দিকে তাকিয়ে চোখাচোখি করলো। অর্থ তুমি কি ঠিক শুনলা মামা? সাইমির মতো রাহুলও ফিসফিস করে বলল, তো বিয়ে না করে পালাচ্ছিস কেন?
তখনই দূর হতে মাইক্রোর আভাস পাওয়া গেল। সাইমি ওদের নিয়ে সাজগোজ অবস্থায় দৌড় লাগালো অটোর দিকে। আরে কথা না বলে দৌড়া, বিদেশি বান্দর চলে এসেছে। কিছুক্ষণ আগেই মাকে দেখানোর জন্যই সাজগোজ করেছিল সে। অটোতে ছাড়তেই যেন হাঁপ ছেড়ে বাঁচল সকলে। সাইমি পুনরায় ফোন লাগালো পিহুর নম্বরে। এই ফুটা ছাদ কোথায় বলতো? ফুটা ছাদ মানে? ও আরশাদ ভাইয়া, সে তো ড্রয়িং রুমে ভাইয়ের সাথে কথা বলছে। ব্যাস কল কেটে দিল সাইমি। আর কিছু শোনার তার দরকার নেই, শুধু শুধু ফোনের টাকা নষ্ট করে কী লাভ। অটো এসে থামলো শুভ্রতা মহলের সামনে। রাহুল আরাফাত শুধু ছোট্ট বাচ্চাদের মতো ডাগর ডাগর চোখে সাইমির কাণ্ড কারখানা দেখছে। এই ভাড়া দিয়ে দ্রুত আয়। এই মেয়ে আস্থা কিপটে, তাকে সাহায্য করেছে আর ভাড়া কিনা তাদেরই দিতে বলছে। সাইমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রয়িং রুমে গিয়ে আরশাদের এক হাত টেনে ধরলো। এই চলুন চলুন, এক্ষুনি বিয়ে করবো আমরা, আসুন। আরশাদ তার স্যারকে বসে বসে কালকে তাদের প্রোগ্রাম সম্পর্কে বলছিল। সাইমিকে নিজের সম্মুখে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মেয়েটার করা বাক্য ব্যয়ে যেন আকাশ থেকে পড়লো। হাত ছাড়িয়ে নিয়ে চিল্লিয়ে উঠল সে। বিয়ে মানে কিসের বিয়ে? সে তার স্যারের দিকে তাকিয়ে দেখলো রুদ্র অদ্ভুত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। এখন কি হবে তার? কথার আভাস পেয়ে পিহু দৌড়ে নিচে নামলো। ততক্ষণে ওমর চৌধুরীও নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। কি ব্যাপার দাদু ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? পিহু সাইমিকে বলল এটা তার দাদু আরশাদ। বলতে কিছু চাইলে কিন্তু তা তো হতে দিল না সাইমি। সে দৌড়ে দাদুর কাছে চলে গেল। ন্যাকা কান্না সুরে বলল, দাদু, তোমার নাতি আমার সাথে কতগুলো মাস প্রেম করে এখন বিয়ে করতে চাইছে না। আজ আমাকে দেখতে আসার কথা, তাই তো নিজেই পালিয়ে এলাম। বলো, ভালো করেছি না? চিট করতে চাইছিল তোমার নাতি। নাতির কথা শুনে ওমর চৌধুরী চট করে রুদ্রের দিকে তাকালো। রুদ্র প্রচণ্ড জোরে কেশে উঠল। এই মেয়ে বলে কি, বউ থাকতে আবার প্রেম? অসম্ভব। সে সঙ্গে সঙ্গে হাত দিয়ে ইশারা করলো, আমি না, আমি না, আরশাদ, আরশাদ করেছে। এই মেয়ে তো দেখছি রুদ্রের প্রেস্টিজ নষ্ট করে দেবে। ওমর চৌধুরী যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। নাতির কথা শুনে তার প্রাণ যায় যায় অবস্থা। আরশাদ চোখ বড় বড় করে তাকালো। সে কবে প্রেম করলো? হায় খোদা! ওমর চৌধুরী হালকা গলা খাকারি দিয়ে সাইমিকে বললেন, তো দিদি ভাই, তুমি কি এখন আরশাদ দাদু ভাইকে বিবাহ করতে চাও? সাইমি জোরে জোরে মাথা দোলালো। আচ্ছা। আরশাদ না সুযোগ বাক্য আওড়ালো, কিন্তু তার কথা যেন কেউ শুনলই না। আরশাদ এবার রুদ্রর দিকে তাকালো। রুদ্র চোখ এদিক ওদিক করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, যেন সে কিছুই জানে না। তা দিদি ভাই, বিয়ের জন্য তো জন্ম নিবন্ধন বা আইডি কার্ড বা ছবি দরকার হয়, সেগুলো সঙ্গে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওমর চৌধুরী রুদ্রকে নির্দেশ দিলেন বিয়ের বন্দোবস্ত করতে। রুদ্র শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বিড়বিড় করে কি বলল, এই বিয়ে তার ইজ্জতের ফালুদা বানিয়ে ফেললো। আধ ঘন্টার মধ্যে কাজী এসে উপস্থিত। শুভ্রতা মহলে অবশেষে আরশাদ ও সাইমি দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, সেখানে নেই কোনো অশ্লীলতার ছোঁয়া। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী এক অটুট বিশ্বাসের সহিত নিজেদের নতুন জীবন শুরু করেন। সেখানেই নেই কোনো দ্বিধাবোধ। আমাদের সমাজের নারী পুরুষ দ্রুত বিবাহ না করার জন্য একটা কৌশল অবলম্বন করে, আর বর্তমানে তা হচ্ছে পড়াশুনো। তাদের অজুহাত, পড়াশুনো শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করিবেন। আর কিসের নিজের পায়ে দাঁড়া? তুই কি এখন অন্যের পায়ে দাঁড়িয়ে আছিস নাকি রে? নিজের পায়ে দাঁড়ানো তো একটা ছুতো মাত্র। আসলে এতক্ষণ বিয়ে করলে তো ফ্রিডম লাইফ স্পেন্ড করতে পারবে না, হাজারটা বয়ফ্রেন্ড জোটাতে পারবে না। আর ইসলাম বলেছে ছেলে মেয়ে সাবলীকা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিবাহ হওয়া উচিত। আর তোরা পড়াশোনার অজুহাত খুঁজিস। ইসলামে সকলকে সর্বোচ্চ সাধ্যমতো জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, কিন্তু তাই বলে তো তোদের নোংরামি করতে বলেনি। একজন নারী পুরুষ যখন সাবলীকা হয় তখন তাদের একে অপরের লিঙ্গের প্রতি আলাদা আকর্ষণ থাকে। তাই তো ইসলাম আমাদের সহজ সমাধান দিয়েছেন বিবাহ। কি চমৎকার! নিজের বউয়ের সাথে তুই যা খুশি তাই কর, যেভাবে ইচ্ছে খাইজ মেটা। অন্যের মেয়ের দিকে কেন তাকাবি রে বেটা? কিন্তু এর মাঝেও ব্যতিক্রম রয়েছে। পৃথিবীর সবাই তো একই কাতারে পড়ে না। কিছু কিছু সত্যি নম্রভদ্র ছেলে মেয়েও আমাদের সমাজে দেখা যায়। আপনারা বোরখা না পড়লেন
অবশ্য জামা ওড়না তো ঠিকভাবে পরুন, নিজেদের অতি গোপনীয় অঙ্গগুলো এভাবে খোলামেলা দেখাবেন না, সেগুলো যে খুব দামি। আসলে আমাদের সমাজটাই এমন, মুখের ওপরে সত্যি কথা বললে সকলেরই তেতো লাগে বা আমরা সেগুলো এড়িয়ে যাই। আসলে এটা আমাদের তৈরি করাই একটা অভ্যাস, আবার চাইলেই তা আমরা এটা পরিবর্তন করতে পারি। কিন্তু ওদের বিবাহ শেষে ওমর চৌধুরী দুজনের হাত এক করে দিলেন, দোয়া করলেন তারা সারা জীবন আল্লাহর রহমতে সুখে শান্তিতে বসবাস করুক। আরশাদের মা বাবা নেই, বাবা মারা গিয়েছেন অনেক আগেই, মা মারা গিয়েছেন ও 4 বছর হলো। তার একটা বোন হয়েছিল ওই পিহুদের বয়সেরই, কিন্তু অভাবের সংসারে তাকেও দত্তক দিয়ে দেন বাবা। আজ পর্যন্ত তার বোনের খোঁজ পায়নি সে। সাইমি আরশাদের কানে কানে ফিস ফিস করে বলল, এই যে সুপারস্টারের চামচা, অফ সরি সায়নী, লক্ষ্মীমন্ত জামাই, আমার জন্য কিন্তু লাগেজ সাজিয়ে আনবেন, একদম বিয়ের কোণেদের যেমন দেয় তেমনভাবে, আমার কত দিনের শখ। আরশা চোখ বড় বড় করে তাকালো তার দিকে। এই মেয়ে বলেও কি তাকে তো ফুতুর বানিয়ে ছাড়বে। পিহু সাইমিকে চঞ্চল কণ্ঠে বলল, এই চল চল, তোকে আরশাদ ভাইয়ের রুমে দিয়ে আসি, সে তো আমার আরেকটা ভাই। আমি কিন্তু আপনার একমাত্র ননদিনী ভাবিজি, বুঝেছেন? তাদের কথার ঢঙে সকলেই হেসে দিল। রাত তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। আরশাদ তার বাহিরের কাজ সামলে রুমে এসে দরজা আটকে দিল, সোজা ঢুকে গেল ওয়াশরুমে, একদম স্নান করে তবেই বেরোলো। খাটের উপর বসা পরিচিত রমণীর মুখশ্রীখানা দেখে কিছুটা চমকে গেল সে। তখনই মনে পড়ল এটা তার সদ্য জোর করে করা বিবাহিত বউ। মনে মনে হতাশ নিঃশ্বাস ত্যাগ করলো পুরুষটি। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে দেখলো তার পরনে প্লাজো টি শার্ট। কি আশ্চর্য, একটু আগেই না তাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে পেল। তাছাড়া বিয়ের রাতে কেউ এভাবে থাকে বুঝি? কই সেদিন তার এক বন্ধুর বিয়েতে গেল বাসর ঘরে ঢোকার জন্য, তার বন্ধু সে কি তাল বাহানা, বউকে সুন্দর করে শাড়ি পরে বসিয়ে রাখা হয়েছিল ভেতরে, আর তার বেলা বউ প্লাজো আর টি শার্ট পরে বসে আছে বরের জন্য। শুধু বসে নেই তো, সঙ্গে আচারও খাচ্ছে। কিসের তেঁতুল? উফ, তেঁতুল নাম উচ্চারণ করতে গিয়েই তো তার জিভে জল চলে আসছে। আর এই মেয়ে দেখো কি আরাম করে খাচ্ছে। এই মেয়ে, তুমি এভাবে এখানে বসে আছো কেন? বিয়ে করে কি উদ্ধার করে ফেলেছো নাকি? যাও পিহুর রুমে গিয়ে ঘুমাও। আরশাদের রাগতপূর্ণ কথা শুনেও সাইমের কোনো ভাবান্তর হলো না। সে আচার খেতে খেতেই আরো ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, আমার জন্য লাগেজ সাজিয়ে এনেছেন? অদ্ভুত মেয়ে তো তুমি, কথা কানে যায় না। পিহুর রুমে যাও। কথার পিঠে উল্টো কথা বলছো, জানে ভয় নেই? আমি পিহুর রুমে কেন যেতে যাব বলুন তো? পিহু কি আমার বোন নাকি? আস্তাগফিরুল্লাহ, আমার বর তো আপনি। জামাইয়ের রুম ছেড়ে অন্য একজনের বউয়ের ঘরে আমি কেন যাব? আশ্চর্য, আমি থাকবো আমার একমাত্র স্বামীর ঘরে, আর আপনাকে ভয় পাওয়ার কি আছে বলুন তো সুপারস্টারের বিয়ে? আপনি বাঘ নাকি ভাল্লুক? অবশ্য বর্তমানে কেউ বাঘ ভাল্লুককেও ভয় পায় না। নিজের সদ্য বিবাহিত বউয়ের মুখের এমন খই ফোটার মতো বলি শুনে বিস্মিত হলো আরশাদ। কোথায় বউ হবে এমন সে কথা বললেই লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে পড়বে, কিন্তু এই মেয়ে কথার পিঠে কথা তার দাবানলের মতো ছুটেই চলেছে। এই কোন মেয়েকে বিয়ে করলো সে? এই যে মেয়ে, এত যে বড় বড় ফোড়ন কাটছো, বাড়ি থেকে যে পালিয়ে এসেছো, কি বলবে তাদের গিয়ে এখন? ও মা, আমি কেন বলতে যাব? বলবেন তো আপনি। এই মেয়ে বলে কি? আরশাদ অবাক, নিজের দিকে আঙুল তাক করে বলল, আমি? অবশ্যই। আমি তাদের কি বলতে যাব? কি আবার? আপনি বলবেন আপনি আমাকে বিয়ে করেছেন এবং সবাই যেন মেনে নেয়, এটাই বুঝিয়ে বলবেন। আরশাদের বিরক্তি যেন নিংড়ে পড়েছে। আমি কেন বলতে যাব? আপনি বলবেন না তো কে বলবে? বিয়ে তো করেছেন আপনি, বইয়ের কোমর ধরেছেন আপনিই তো। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আরশাদ সাইমের দিকে এগিয়ে গিয়ে তাকে খাটের সাথে চেপে ধরল, কণ্ঠে তার স্পষ্ট রাগ, চোখ কিছুটা লাল। এবারে সাহসী সাইমিও যেন ভয় পেল কিছুটা। তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি দেখে ভেবো না আমি এতটাও ভদ্র। এই আরশাদ মুনতাহিলের দুনিয়া থেকে তোমার দুনিয়ার সম্পূর্ণ আলাদা। সো আমার সাথে পাঙ্গা নিতে এসো না মেয়ে, জ্বলন্ত আগুনে লাভায় পুড়ে ছাই হয়ে যাবে। মাইন্ড ইট। পরবর্তী কথা বলার সময় মেপে কথা বলবে আমার সাথে। বিয়ে করেছো ভালো কথা, এই নিয়ে থাকো। বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে মেয়ে। হুমকি দিতে দিতে আরশাদ সাইমিকে আরো জোরে চেপে ধরেছে। ব্যথা পেয়ে সাইমি কিছুটা অস্ফুট স্বরে গোঙালো। আরশাদ তাকে ছেড়ে দিয়ে আদেশ দিল, পিহুর রুমে গিয়ে ঘুমাও। বিয়ে যেহেতু হয়েছে, তোমার সমস্ত দায়িত্ব আমি পালন করব। তোমার বাবা মাকেও আমি বুঝিয়ে বলবো।
সাইমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে এলো রুম থেকে। নিঃশব্দে পিহুর পাশে গিয়ে শুয়ে পড়লো। চোখ বন্ধ করে সবটা অবলোকন করলো পিহু। পৃথিবীর বুকে সকাল নেমেছে। সেই কখন সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী এসেছে তার পরবর্তী মুভির শুটিংয়ের জন্য। রুদ্রের নিজস্ব ভ্যানিটি ভ্যানে রেডি হচ্ছিল সে। তখন সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলো অনুষ্কা ব্যানার্জি। রুদ্র তাকে দেখে বিরক্ত হলেও কিছু বলল না। অনুষ্কার হাতে কফির মগ। সে রুদ্রের সাথে ভাব জমিয়ে তাকে কফি সাধলো। রুদ্র কোনো ভনিতা ছাড়াই সেটা নিল, নিঃশব্দে চুমুকও দিল। সেও অনুষ্কার দিকে এগিয়ে দিল একটা জুসের গ্লাস। সুপারস্টারের হাতে হতে জুস পেয়ে তার যেন আনন্দই ধরছে না। ফটাফট সবটা ফিনিশ করে দিল মুহূর্তেই। কিন্তু তারপর তার দুনিয়া কেমন ঘুরতে শুরু করলো। মাথা ধরে পড়ে গেল মেকআপ আর্টিস্টের উপর। রুদ্র চট করে সরে দাঁড়ালো। দরজায় দাঁড়ানো আরশাদ আর্টিস্ট এবং নায়িকা অনুষ্কা ব্যানার্জির সেই ঘনিষ্ঠ ছবিগুলো তুলল খুব আবেদনময়ীভাবে। সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী হাসল শয়তানি হাসি। পরদিন সকালে ঘুম থেকে উঠে নায়িকা অনুষ্কা ব্যানার্জির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ঘুমিয়ে আছে নিজের ভ্যানিটি ভ্যানে। সে এখানে কি করে আসলো? সে তো রুদ্রের ভ্যানিটি ভ্যানে ছিল। সে নিজের সাথে রুদ্রের ঘনিষ্ঠ ছবি তুলে তার আর রুদ্রের মাঝে একটা সম্পর্ক ক্রিয়েট করতে চেয়েছিল। এখানে সে কিভাবে আসলো? মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে তার। ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে বিস্ময়ে সে হতভম্ব। দেখলো পুরো একটা দিন পার হয়ে গিয়েছে, কিন্তু কিভাবে সম্ভব? টিভি চালু করে তাতে যা দেখলো তার দুনিয়া ঘুরে উঠল। কোনো রকমে টেবিলে ঠেস দিয়ে দাঁড়ালো। ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। নায়িকা অনুষ্কা ব্যানার্জি সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর মেকআপ আর্টিস্টের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে। এই নায়িকাকে আমরা খুব ভালো চরিত্রে মনে করেছিলাম, কিন্তু সে যে একজন এমন থার্ড ক্লাস হবে আমরা ভাবতে পারিনি। স্ক্রিনে দেওয়া ছবিগুলো সকলে দেখুন। এটা কিভাবে সম্ভব? অনুষ্কার সারা দেহ কাঁপছে। তার ভ্যানিটি ভ্যানের সামনে মিডিয়া এসে জড়ো হয়েছে। কি জবাব দেবে সে? তার এতদিনে ক্যারিয়ারে দাগ লেগে গেল মুহূর্তেই। কি করবে সে কিচ্ছু মাথায় ঢুকছে না তার। ফোন লাগালো সে তার পিতা সমতুল্য চাচা আনিস শেখকে, কিন্তু কোনো কাজ হলো না। ফোন করতেই সে তাকে কতগুলো কথা শুনিয়ে ফোন কেটে দিল। তুমি তো বলেছিলে চাচ্চু এতেই কাজ হবে আর রুদ্রও আমার হবে, কিন্তু এটা কি হলো চাচ্চু? আমার সব শেষ, আমার এতদিনের কেরিয়ার, সম্মান। তুমি আমাকে এখন ফোন করেছো কেন অনুষ্কা? মানুষ আমাকে ঘিরে ধরেছে, তোমার কার্যকলাপে কি জবাব দিব আমি তাদের? ফোন রাখ রাস্কেল। সব কিছু ভণ্ড করে দিলে গাদার দল সবগুলো। একটা কাজটাও ঠিকঠাক করতে পারলে না। রাখো ফোন। তুমি কি করবে তা আমি জানি না, কিন্তু বর্তমানে আমাকে আর ফোন দিবে না। তোমার জন্য আমার এতদিনের এমপির আসরে জন্মানো সম্মান ধূলিসাৎ হতে চলেছে। বলেই আনিস শেখ কল কেটে দিলেন। কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকে সে গর্তে পড়তে হয়। পুনরায় ফোন বেজে উঠল অনুষ্কার। স্ক্রিনে তাকিয়ে দেখলে অচেনা নম্বর। রিসিভ করতে ভেসে এলো রুদ্রের কৌতুকপূর্ণ ঝাঁঝালো ভারী স্বর। কি কেমন লাগছে মিস অনুষ্কা? প্লিজ এনজয় দ্য গেম, ইউ আর ফিনিশ। মজার বিষয় হচ্ছে আপনার ভ্যানিটি ভ্যানের সামনে অবস্থা খুবই চমৎকার। হা হা হা। রুদ্র পুনরায় শাসানি স্বরে বলল, এই রুদ্র প্রতাপ চৌধুরীর সম্মানের দিকে কেউ হাত বাড়ালে সে কাউকে ছেড়ে দেয় না। মাইন্ড ইট, প্লিজ এনজয় দ্য ট্রেলার। এবারে অনুষ্কার কাছে সব যেন জলের মতো পরিষ্কার। তার মানে রুদ্র আগে থেকেই তার প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছিল, কিন্তু কিভাবে? এবারে কি করবে সে? চাচ্চু তো ফোন কেটে দিল। মাথা চেপে ধরল সে, মাথা কাজ করছে না। এদিকে বাহিরের মিডিয়া বোধহয় এবার দরজা ভেঙেই ভিতরে ঢুকবে। শ্রেয়সী আজ ভার্সিটিতে এসে প্রচণ্ড অবাক হলো। কেমন যেন চারিদিকে গুমট ঘুমট ভাব। তাদের বাদরের দল আজ কেউ আসেনি। ক্লাসে এসে শুধু অন্তিকাকে পেল সে। গত দুদিন সে ভার্সিটিতে কিছু কাজের জন্য আসতে পারেনি। আসলে কি কাজের জন্য, নাকি সুপারস্টারের ওপর অভিমান থেকে? কি ব্যাপার বলতো অন্তিকা, সকলে আসেনি কেন? অন্তিকা বিরস মুখে শ্রেয়সীর প্রশ্নের উত্তরে জবাব দিল, আসবে কিভাবে? তারা তো সাইমির বিয়ে খাচ্ছে। শ্রেয়সীর মুখখানা অজান্তেই কয়েক ইঞ্চি ফাঁক হয়ে গেল। শ্রেয়সী আশ্চর্যজনিত গলায় বলল, সাইমির বিয়ে মানে? কার সাথে বিয়ে? কিসের বিয়ে? কই আমি তো কিছু জানি না। আমিও তো জানতাম নাকি, কালই তো জানলাম। পুরো ঘটনা শুনে শ্রেয়সী শুধু বিস্ময়ে চোখে ড্যাপ ড্যাপ করে চেয়ে রইল। সাইমি আর আরশাদ কেমনে কি?
শ্রেয়সী চট করে অন্তিকার হাত ধরে টেনে নিয়ে চলল। আরে আরে কোথায় যাচ্ছিস? ক্লাস আছে তো। শুভ্রতা মহল ক্লাস গোল্লায় যাক, চল তুই। শুভ্রতা মহলে এসে দেখলো সাইমি বেশ আরাম করে বসে সোফায় বসে বসে আপেল চিবোচ্ছে। শ্রেয়সী গিয়ে তার হাত থেকে আপেল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। বান্দর নিয়ে একা একা আমাদের কিছু না জানিয়ে বিয়ে করে এখানে বসে আপেল চিবানো হচ্ছে। বেয়াদব মহিলা। না পারলাম বাসরের গেট ধরতে, আর না অন্য কিছু থেকে আরশাদ ভাইয়ার থেকে টাকা খসাতে। সাইমি ফিস ফিস করে বলল, বাসর কিন্তু এখনো হয়নি, তোদের চান্স আছে কিন্তু এখনো। চুপ থাক বেয়াদব মহিলা। পরে টাকা সব একা একা খাওয়ার ধান্দা তোমার। আমাদের একটাবার বললে কি হতো? রাহুল, ওদের বলতে পারলি আমাদের বলতে কি সমস্যা ছিল? সাইমি চুপসে যাওয়া মুখে বলল, বারবার মহিলা বলছিস কেন? শ্রেয়সীর ব্যঙ্গার্থ জবাব, তো বিবাহিত নারীকে কি মহিলা না ডেকে নাবালিকা বলবো? ঢং সর। ওমর চৌধুরী নিচে নেমে এলো। কি ব্যাপার আমার দিদি ভাইরা? শ্রেয়সী এগিয়ে গেল। দাদু, তুমি অন্তত আমাকে জানাতে। আরে তখন এমন বলার মতো পরিস্থিতি ছিল না দিদি ভাই, তোকে বলতামই। প্লিজ লক্ষ্মী দিদি ভাই, আমার আর রাগ করে থেকো না কেমন? আজকে কিন্তু আমার সব দিদি ভাই থেকে যাবে। কচু থাকবে। শ্রেয়সীর গাল ফোলানো অভিমানে ওমর চৌধুরী শব্দ করে হাসলেন। শ্রেয়সী অভিমানে মুখ ফুলিয়ে আরও টম মানালো। সাইমি ফট করে তার গালে টোকা দিল। অমনি গালের টম ফুটুস। শ্রেয়সী রাগ দেখিয়ে চলে যেতে নিতেই তাকে ধরে সকলে আটকালো। নায়ক সাহেব অন্তত তাকে বলতে পারত। এমনি সারাক্ষণ তাকে ফোন দেয়, আর সেদিনের পর গত 2 দিন হলো একটা মেসেজ দিল না লোকটা। বিয়ের খবর দিয়ে সুপারস্টার মাথায় উঠে গেছে একদম লাপাত্তা। না দিল সেও দিবে না। সন্ধ্যের দিকে মাগরিবের পর ওরা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল, তখনই প্রবেশ দরজা দিয়ে রুদ্রের আগমন ঘটল। শ্রেয়সী আর চোখে তাকালো তার সুপারস্টারের দিকে। রুদ্র কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল। শ্রেয়সীর ফোনে টুং করে মেসেজের টোন বাজলো। এখন আবার তাকে কে মেসেজ দিল? মেসেজ ওপেন করে দেখলো রুদ্রের মেসেজ। রুমে এসো দ্রুত। এসে ঢং শুরু হয়েছে। 2 দিন খোঁজ ছিল না, এখন এসেছে আদি খেতা করতে। কেন যাবে সে? তার ডাকার সাথেই যেতে হবে এমন কোথাও লেখা আছে নাকি? জেদ করে সে বসে থাকলো। সে আবারও মেসেজ এলো, এই মেয়ে তুমি আসবে নাকি আমার কোলে করে আনতে হবে? কি হুমকি বেয়াদব লোক। বউয়ের কিভাবে অভিমান ভাঙাতে হয় সেটাও জানে না, উল্টো হুমকি দিচ্ছে। ভালোবাসে কিনা তাও তো বলার নাম নেই, আর অধিকার খাটাতে আসে সুইপার কোথাকার। শ্রেয়সীর ভালো না লাগার ভান ধরে উপরে চলে গেল শোভার নাম করে। এই লোক তাকে জ্বালিয়ে মারবে। শ্রেয়সী রুদ্র রুমে ঢুকে এদিক ওদিক তাকালো, কিন্তু রুদ্রকে দেখতে পেল না। বিরক্ত হলো এই লোক, তাকে ডেকে এনে গেল কই। শ্রেয়সী ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সুপারস্টার রুম অগোছালো হলে কি হবে? ব্যালকনির ভিউটা খুব সুন্দর, একদম মনোমুগ্ধকর। ইশকে সুন্দর করে টবে ফুলের চারাগুলো সাজানো, তাতে ফুটে আছে 5 মেশালে সুগন্ধিযুক্ত ফুলরাশি। কলম কাটা গাছ বোধ হয়, তাই তো এক গাছে ভিন্ন ভিন্ন ফুল ফুটে আছে চমৎকারভাবে। চারপাশে ঠান্ডা হাওয়া বইছে। আকাশের অবস্থাও ততটা ভালো নয়। আকাশ আঙ্কেল তার নিজস্ব গাম্ভীর্যতা ধারণ করেছে। এটাই কি বর্ষণের পূর্ব লক্ষণ? হয়তো। ভাবনার মাঝেই শ্রেয়সী কোমরে শীতল হাতের স্পর্শ পেল। ক্রমে ক্রমে তা গাঢ় হতে লাগলো। সে বুঝলো হাতের মালিককে। রুদ্র শ্রেয়সীর কানে কানে ফিস ফিস করে বলল, ম্যাডাম কি রাগ করে আছেন? রাগ করে থাকলেও কিছু করার নেই, আমি কিন্তু খুব ব্যস্ত মানুষ, এত বেশি ফোন কল করতে পারবো না। অবশ্য তার দরকারও হবে না। তোমাকে খুব শীঘ্রই আমার খুব কাছে নিয়ে আসবো। রুদ্র শ্রেয়সীকে নিজের সাথে একদম মিশিয়ে নিল। শ্রেয়সীর সারা শরীর ঝংকার দিয়ে শিউরে উঠল। এভাবে পুরুষ মানুষ কথা বললে কি তার নিজস্ব নারী চুপ থাকতে পারে? শ্রেয়সীও তবু মিছে রাগ দেখিয়ে বলল, ছাড়ুন, ছোবেন না আমায়, ছাড়ুন। রুদ্র শ্রেয়সী কানের লতিতে পরম আবেশে চুমু খেলো। জবাব দিল, বলো কি বউ, তোমাকে ছুবো না তো কি করব? পরকিয়া তো করতে পারবো, তুমি কি অনুমতি দেবে বলো? শ্রেয়সীর চোখ গরম করে তার দিকে তাকালো। কত বড় সাহস, বলে কিনা পরকিয়া করবে। অসভ্য লোক। এই জন্যই বলে নায়কদের ক্যারেক্টার লুজ থাকে। শ্রেয়সী প্রচণ্ড জোরে নিজের কোমরে থাকা রুদ্রের হাতে চিমটি কাটলো। আউচ, এটা কি হলো বউ? রুদ্র টেনে টেনে ব্যথাতুর প্রশ্ন, আপনার শাস্তি। ব্যাস এইটুকু? এতে তো আমার কিছুই হলো না বউ।
রুদ্র শ্রেয়সীকে এবার জাপটে ধরে ফিসফিস করে বলল, অন্যভাবেও কিন্তু শাস্তি দিতে পারো বউ, আমি মাথা পেতে নিব। এই পর্যায়ে শ্রেয়সী লজ্জায় মাথা তুলল না। নায়ক সাহেব প্রচণ্ড দুষ্টু, অসভ্য। মেঘ বাবাজি তার এই ধোয়া গুচ্ছ বহু আনন্দের সঙ্গে জল ঝরিয়ে দিল ধরণীতে। কপত কপতির গভীর আলিঙ্গনে কি তাদের এই অশ্রু? রুদ্র তার আলিঙ্গনে আরো গাঢ় করে শ্রেয়সীকে ছেড়ে দিয়ে রুদ্র মেসেজ চেক করলো। শ্রেয়সীর মুখে 2 হাত রেখে আদরে ভঙ্গিতে বলল, সায়ু পাখি, আমায় বেরোতে হবে, বুঝলে? 2 দিন যোগাযোগ নাও করতে পারি, টেনশন নিও না জান। আসছি, সাবধানে থেকো, নিজের যত্ন নিও বউ। শ্রেয়সীকে ফেলেই রুদ্র এই বৃষ্টি মাথায় নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে সুপারস্টারের গাড়িকে গেট দিয়ে শুভ্রতার মহল ছেড়ে বেরিয়ে যেতে দেখল। শ্রেয়সীর মন খারাপেরা আবারও তাকে আঁকড়ে ধরল। কিছুক্ষণের সামান্য আদরে কি নারী মনে তৃষ্ণা মেটে? শ্রেয়সী কল করলো অহনাকে। তার বোনের আজগুবি কথাগুলো মন খারাপ শুনলে যে কারোরই মন ভালো হতে বাধ্য। অহনা কল ধরে বলল, এই শ্রেয়সী, ফটাফট বলে ফেল কি জন্য কল করেছিস। কারণ ছাড়া তুই আমাকে কল করিস না। তাছাড়া আমি খুব ব্যস্ত, বুঝলি? তুই আর কি করবি আপাই? বাজে বকা ছাড়া তো তোর কি আর কোনো কাজ আছে বল? ভাইয়া তোকে কিভাবে সহ্য করে বলতো? মোটেও তোর ইনসাল্টে আমি কষ্ট পাই না, বুঝলি? তুই হচ্ছিস পিচ্ছি মানুষ, নাক টিপলে এখনো সত্যি বের হবে। তোর কথায় কিছু মনে করা যায় নাকি? শোন, আমি তোর দুলাভাইয়ের জন্য স্পেশাল মেনু বানিয়েছি। নাম কি শুনবি? বলো শুনি। গরম গরম দুলাভাইয়ের ভাত। শ্রেয়সী মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করল। এটা কিভাবে একটা মেনু হয় বলো তো আপাই? আরে বোকা মেয়ে, এটা তো খাবারের মেনু নয়। শ্রেয়সী অবাক হয়ে বলল, তাহলে? এটা তোর দুলাভাইয়ের জন্য স্পেশাল মেনু। আজ 10 দিন হলো তোর দুলাভাইকে বলেছি আমার জন্য ফেস প্যাক আনতে, অথচ সে নাকি ভুলে যায় প্রতিবার। আমি এখানে কিছু চিনি না, বের হতেও পারি না, তাই আমিও রুম মোছার লাঠির উপরের ডান্ডিতে তেল লাগিয়ে স্পেশাল মেনু তৈরি করেছি। এবারে দেখবো কিভাবে ভুলে থাকে, বুঝলি তো? তোর বিয়ের পর বরকে জব্দ করার টিপস আমার কাছ থেকে নিবি। একদম গরম গরম, ঠান্ডা নট অ্যালাউ, বুঝলি? শ্রেয়সী বরাবরের মতো তার আপার কথায় হতাশ নিঃশ্বাস ছাড়ল। তার আপাই তার বর শুধরাবে না। ছোটবেলায় তার মা যখন তাদের দুজনকে ডিম সিদ্ধ করে দিত, তার আপাই বলতো, আরে মা, আমি তো শ্রেয়সীর থেকে ফুল 3 বছরের বড়, তাহলে আমার কি আরও 3টে ডিম বেশি পাওয়া উচিত নয়? তার মা তুলি বেগম মেয়েকে দিতেন এক ধমক। এরপরে ঘটনা পিয়মের কাছে ছিল একদম অনাকাঙ্ক্ষিত। সম্পর্কের পরিণাম কি বদলে যাবে, কি হুট করেই সামনে আসবে কি ভয়ঙ্কর কিছু সত্য? আনিস শেখের ফোন পেয়ে ইমতিয়াজ মির্জা এবার নিজের সকল আশায় যেন ধোঁয়াশা দেখতে পেল। আনিস শেখ এবার মেসেজ পাঠালো, ছেলে সিআইডি অফিসার বলে কি খুব সাহস বেড়েছে ইমতিয়াজ মির্জা? তাহলে খুব ভুল ভাবছেন। আমার থেকে তো আপনাদের রেহাই নেই বেন সাহেব। খুব শীঘ্রই আপনার মেয়ে আমার বউ হতে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে সে সকল কল করলো নিজের ছেলে পিয়মকে। পিয়ম সিআইডি অফিসার জানতে পেরে কিছুটা অবাক হলেও কিছুটা আশার আলো দেখতে পেল। তবুও নিজের কুকর্ম সম্পর্কে একজন বাবা কি করে তার ছেলের কাছে বলবে? পিয়ম সবটাই শুনল ঢাকা থেকেই। নিজের বাবার অতীতের এমন জঘন্য কুকর্ম শুনে নিস্তব্ধ হলো সে। কিছু বলার ভাষা পেল না। সে তার বাবাকে সবসময় একজন সৎ চেয়ারম্যান হিসেবে জানত। তার বাবার থেকেই তো আদর্শ শেখা। তার বাবা অতীতে কোনো অপরাধ করেছে সে ভাবতেই পারেনি, কিন্তু তাকে তো কিছু একটা করতেই হবে। নিজের বোনকে তো আর বাবার করা অপরাধের শাস্তি দেওয়া যায় না। তার বাবাকে জিজ্ঞেস করলো, লোকটার নাম কি ছিল বাবা? ইলিয়াস চৌধুরী। ধুকপুক শুরু হলো। পিয়মের বুকখানা কাপা গলায় বলল, তার ছেলের নাম কি রুদ্র ছিল বাবা? হ্যাঁ। পিয়মের বক্ষপিঞ্জরের গতি স্বাভাবিকতা অতিক্রম করছে ক্রমাগত। এর পরের কথা চিন্তা করে তার গা কাঁপছে। কি বলে বাবা? রুদ্র? হ্যাঁ। পিয়ম পুনরায় কাপা কাপা গলায় বলল, তুমি সাবধানে থেকো বাবা, একদম বাড়ি থেকে বের হবে না। আমি এখনই রওনা হচ্ছি। পিয়মের মাথা ঘুরতে লাগলো। সেদিন পিহুর এমন ভয়ঙ্কর রূপ দেখে সে ঠিক বুঝতে পেরেছিল যার বোন এমন সে নিজে কতটা ভয়ঙ্কর হবে তার ভাবনার বাহিরে নয়। সে দ্রুত কল লাগালো শ্রেয়সীর নম্বরে। তাকে বলল তার বন্ধুর সাথে এক্ষুনি হোস্টেলে ফেরত যেতে।
বেশি পাকামো করতে গিয়েই বোধহয় আরও বড় বিপদ ডেকে আনলো পিয়ন। তার সামাল কিভাবে দেবে সে? ইমতিয়াজ মির্জা কিছুই বুঝতে পারলেন না তার ছেলে রুদ্রের নাম শুনে এমন ভয় পাচ্ছে কেন, কিন্তু ততক্ষণে সে অনেক দেরি হয়ে গিয়েছে পিয়মের। ইমতিয়াজ মির্জার বাড়িতে ঠক ঠক শব্দ হলো। আপনার জামাই বাবা। ইমতিয়াজ মির্জা হতভম্ব হয়ে গেল। অহনার স্বামী কই? আগে তো তাকে একবারও ইনফর্ম করেনি যে আসবে। মেয়েটাকে তো এই সময় আসতে নিষেধ করেছিল। তিনি চিন্তিত হয়ে দরজা দিতে গেলেন। দরজা খুলতেই অবাক হয়ে গেলেন, এ কি তো অহনার জামাই নয়। তুমি কে? কেন আপনার জামাই বাবা? রুদ্রের টান টান গলার স্বর স্পষ্ট। কি বলছো? তুমি তো আমার মেয়ের জামাই নও। মেয়ে তো আপনার একটা নয় বাবা, দুটো। ঠিক বলেছি না শ্বশুর মশাই? রুদ্রের কণ্ঠে কৌতুক। ইমতিয়াজ মির্জা হতভম্ব হয়ে পুনরায় রুদ্রের দিকে বাক্য ছুড়ল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।